চলতি সপ্তাহে সয়াবিন তেলের সংকট কাটার আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। রমজান জুড়েই চলবে বাজার মনিটরিং। রেকর্ড কাটছাটে সংশোধিত এডিপি অনুমোদন। ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ বাতিল, জনপ্রতিনিধি ছাড়াই স্থানীয় সরকারে ৩০% বাজেট বাস্তবায়ন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম বদলে বাংলাদেশ স্যাটেলাইট। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম হচ্ছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া। হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার জন্য ১.৫ লাখ টাকা দাবি। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালিয়েছে ২ উপদেষ্টা সহ সরকারি ৪ প্রতিষ্ঠান। এ সময় বাণিজ্য উপদেষ্টা রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ৭ দিনের মধ্যেই কমার আশ্বাস দেন। এদিকে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। রমজানে পণ্য সরবরাহ ঠিক রাখতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান পুরো মাস জুড়েই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মাঠ পর্যায়ে বাজার তদারকিতে ভূমিকা রাখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। দামের পাশাপাশি পণ্যের মান নিয়ন্ত্রণে সোমবার বাজার মনিটরিংয়ে মাঠে নামে সনদ দানকারী প্রতিষ্ঠান বিএসটিআই। এই কার্যক্রমে যুক্ত হন ভোক্তা মহাপরিচালক, শিল্প এবং বাণিজ্য উপদেষ্টা। অভিযানে মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বিএসটিআই। বাজার তদারকি শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী ৭ দিনের মধ্যে নিত্যপণ্যের দাম কমে আসবে। আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী ৭ দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সয়াবিন তেলের সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। চলতি সপ্তাহের মধ্যে সংকট কেটে যাওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, ঠিক আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী ৩-৪ দিনের মধ্যে ইনশাআল্লাহ কমে আসবে। এদিকে শিল্প উপদেষ্টা ভেজাল পণ্য বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, রমজান জুড়ে বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে। 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, ২৭ নম্বর জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবরা অ্যাকশন নেবেন, যেটা তারা আইন অনুযায়ী নেওয়ার কথা তারা সেটা করবেন। এদিকে অভিযানে 4টি বাজার পরিদর্শন শেষে ভোক্তা মহাপরিচালক বলেন, এবার খুচরা ব্যবসায়ীরাও পণ্য মজুত করে সরবরাহে ঘাটতি ফেলছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ বাদ দিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসি সভা শেষে এ কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্রিফিংয়ে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিগত ৭ মাসে মূল বাজেটের ২২% ব্যয় হয়েছে। প্রকল্প বাস্তবায়নের নীতিমালা না মানা হলে অর্থচার হবে না বলেও হুঁশিয়ারি করা হয়। মিয়া আমিরুলের প্রতিবেদন। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তুলে ধরা হয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক এডিপি বাস্তবায়নের হার। সবাই রেকর্ড সংখ্যক কাটছাঁট করে উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত বাজেটে টাকার অঙ্কে বাদ গেল ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বিগত 7 মাসে মূল বাজেটের 22% ব্যয় হয়েছে, যা বিগত সময়ে 27 থেকে 30% হতো। অনেক বড় বরাদ্দ দিয়ে ব্যয় না করতে না পারলে সেটি ভালো দেখায় না বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। আজকে যে সংশোধিত বাজেট আমরা অনুমোদন করলাম, উন্নয়ন বাজেট, এটা মূল উন্নয়ন বাজেটের 82%। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকলেও এখন পর্যন্ত 30% প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ইএমআই সফটওয়্যারে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তা না হলে অর্থ ছাড় করবে না অর্থ মন্ত্রণালয়। অর্থ বরাদ্দ হয়ে আছে বলে আমার মনে হয়েছে, যেটা আমি উল্লেখ করেছি, যে ওই প্রকল্পগুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ ওই প্রকল্পগুলো তো এখানে থেকে পাশ হয়ে চলে গেছে এবং সেই প্রকল্পগুলো চলমান, সেই প্রকল্পগুলোর অর্থ বরাদ্দ করা আছে, তারা চাইলেই অর্থ মন্ত্রণালয় ছাড় দিচ্ছে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প প্রণয়ন ও সরকারি ক্রয় পদ্ধতি আরও স্বচ্ছ করা হবে। ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট, এতক্ষণ যে কথাগুলো বললাম যে প্রজেক্টগুলো কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না, সবগুলো প্রজেক্ট কোথায় কিভাবে আছে এটা জানার একটা সফটওয়্যার আছে। মূল এডিপিতে চলমান প্রকল্প ছিল 1352টি, সংশোধিত এডিপিতে যার সংখ্যা দাঁড়িয়েছে 1437টি। এছাড়া অনুমোদিত নতুন প্রকল্প কমে হয়েছে 770টি, যা মূল এডিপিতে ছিল 910টি। মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকারি বিভাগ, দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ বিভাগ, তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইইউ কমিশনার হাজ্জা লাহবিবের সাথে বৈঠকে একথা বলেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জোরালো সমর্থনের কথা জানিয়েছেন ইইউ কমিশনার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বাংলাদেশে সফররত ইইউর সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা কমিশনার হাজ্জা লাহবিব। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ইইউ কমিশনার বলেন, রোহিঙ্গাদের সহায়তায় গত বছরের প্রাথমিক সহায়তার চেয়ে এই বছরের পরিমাণ বেশি, তবে তহবিল ঘাটতির কারণে ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে যথেষ্ট নয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহ জ্বালানি সংযোগ নিয়েও আলোচনা করেন তারা। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা জানিয়েছেন ইইউ প্রতিনিধি হাজ্জা লাহবিব। এ সময় বাংলাদেশকে রোহিঙ্গা সংকট নিরসনে 68 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দেন তিনি। We are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure and support for the hosting communities here in Bangladesh and in the region. So we are also supporting the talks that are currently leading. We are well aware that the only sustainable solution for humanitarian aid is peace, by the way. জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলেও খালাস পেলেন খালেদা জিয়া। বিচারিক আদালতের 7 বছরের কারাদণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। দুদকের আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মেলেনি। আর খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের মামলায় যুক্ত থেকে পুরস্কৃত হয়েছেন বিচারক কর্মকর্তারা। মশিউর অনিকের প্রতিবেদন। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর এপ্রিলে খালেদা জিয়ার করা আপিল শুনানির দিন ধার্য ছিল, কিন্তু দীর্ঘ এই সময়ে মামলার কোনো কার্যক্রম আর এগোয়নি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলা থেকে মুক্তি পেতে শুরু করেন বিএনপি চেয়ারপারসন। 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্ট থেকে খালাস পান তিনি। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ।
সোমবার এই রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। আইন অনুযায়ী বলছে যে চ্যারিটেবলে গোপনেও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা প্রায় 3.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি হয়। তবে দুদকের আইনজীবী বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তিনি অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন প্রমাণ মেলেনি। ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। আরেকটা হচ্ছে কাকরাইলের একটা জমি কেনা নিয়ে তারা জেরায় স্বীকার করে ফেলেছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, বা জমিটা কিনতে গিয়ে কোনো রকম অ্যাবিউজ অফ পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার এই ধরনের কিছুই আসেনি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। আর খালেদা জিয়ার আইনজীবী জানান, বিএনপি চেয়ারপারসনের মামলায় যে বিচারক বা কর্মকর্তা যুক্ত হয়েছেন তারা পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করেছে, সে বহাল রাখছেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং 2008 সালে আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে অন্তত 37টি মামলা হয়। আর কয়েকটি মামলার নিষ্পত্তি হলেই প্রায় 1.5 দশকের আইনি লড়াই থেকে মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন। মশিউর অনিক, এখন, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি নতুন করে এর মালিকানা হস্তান্তর করা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কাছে। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয় 2,902 কোটি টাকা। স্যাটেলাইটের মোট 40টি ট্রান্সপন্ডার রয়েছে, যার মধ্যে 20টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হয়েছে। বাড়ছে টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি। সাদা পোশাকের ক্রিকেটে আগ্রহ বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে ফিল সিমন্সকে রাখার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সোমবার ক্রিকেট বোর্ডের সভা শেষে একথা জানান বিসিবি পরিচালকরা। এছাড়া পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। আরও জানাবেন তাসওয়ান নাফি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একেবারেই খালি হাতে ফিরেছে বাংলাদেশ। এ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে সমালোচনার ঝড়। বিশেষ করে হেড কোচ ফিল সিমন্স সহ গোটা কোচিং প্যানেলের ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা। সঙ্গে নির্বাচক হান্নান সরকারের পদত্যাগে তৈরি হয়েছে শূন্যতা। সব মিলে আলোচনার টেবিলে ক্রিকেট বোর্ডের অভিভাবকরা। 18তম বোর্ড সভা থেকে কোচের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত না এলেও আপাতত ফিল সিমন্সকেই ভাবনায় রাখছে বিসিবি। অন্যদিকে মেয়াদ বাড়ছে লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদেরও। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। নতুন বছর আসলেই ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ আসে। ঘুরে ফিরে আলোচনায় আসে কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন সেটিও। এসব নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ক্রিকেট বোর্ডের সভায়। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে থেকে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। বিসিবির আলোচনার টেবিলে ছিল আরও বেশ কিছু এজেন্ডা। চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে পারফরমেন্স নিয়েও হতাশ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পর্যাপ্ত প্রস্তুতি না নেয়াই আসলে বাজে পারফরমেন্সের কারণ বলে মনে করছে বোর্ড। আমাদের প্লেয়াররা ভালো প্লেয়ার, আমি খুব কাছ থেকে দেখেছি বলছি ভালো প্লেয়ার, কিন্তু তাদের ভেতরে যে আত্মবিশ্বাস, যে সাহস, যে ওনারশিপটা থাকা দরকার, সেই জিনিসটা ওদের মধ্যে অভাব আছে, যথেষ্টই অভাব আছে, এবং সেটার অনেকের দায় আমাদের সবারই। কিন্তু
ওদের চেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু ওরা চেষ্টা করবে, প্রচুর চেষ্টা করবে। এছাড়া বোর্ড সভায় সিদ্ধান্তও আসে শেখ হাসিনা ন্যাশনাল স্টেডিয়ামের নাম বদলে নির্ধারণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নামে। ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। জামায়াতে ইসলামের এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যা ইস্কাটনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, শহীদদের নিয়ে জামায়াত কোনো রাজনীতি করবে না। শহীদরা তাদের পরিবারের সদস্য উল্লেখ করে সবাইকে খোঁজ রাখার অনুরোধ জানান জামায়াত আমির। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান তিনি। আমি ক্ষুদ্র মানুষ, যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য, এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে আগের নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক ঘটনা, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন সম্ভব। নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে জেলার সব ফিলিং স্টেশন বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। এতে তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ সারি। এ বিষয়ে আরও জানাতে নরসিংদীর ভগীরথপুর থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, ফিলিং স্টেশনে ভাঙচুরের কারণ কি জানাবেন, এবং এই যে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে, ভোগান্তি কি তৈরি হয়েছে সেখানে, কি দেখছেন জানাবেন। যে আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় সবগুলো ফিলিং স্টেশন, আমরা কিছুক্ষণ আগে এইসব ফিলিং স্টেশনের যে সমিতি রয়েছে, মালিক সমিতি, তার যিনি সভাপতি মুমিন মোল্লা, তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেমনটি জানিয়েছেন যে 22টিরও বেশি ফিলিং স্টেশন ইতিমধ্যে তাদের সেবা দেওয়া বন্ধ করেছে বিকেল 5টার পর থেকে। এর আগে মূল ঘটনাটি ঘটেছে দুপুরের আগে। মালিকরা অর্থাৎ মালিক সমিতি অভিযোগ করে যেমনটি বলছিলেন যে ফিলিং স্টেশনে গ্যাসের চাপ গত কয়েকদিন ধরে অনেকটা কম ছিল, যার কারণে আসলে বেশ কয়েকজন গাড়ি চালক ক্ষুব্ধ হওয়ার পরে তারা আসলে ঢাকা সিলেট মহাসড়কের বাগহাটার একটি ফিলিং স্টেশনে, সোনারগাঁও ফিলিং স্টেশনে তারা আসলে হামলা চালায়, ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে, এমনটাই সেখানকার মালিক জানিয়েছেন। তারপরে সেটির আশেপাশে এই ফিলিং স্টেশনটি সহ অর্থাৎ ভগীরথপুরের এই ফিলিং স্টেশনটি সহ 8 থেকে 10টি ফিলিং স্টেশনে তারা একই কার্যক্রম চালায়, তারা হামলা করার চেষ্টা করে। তার প্রতিবাদে কিন্তু বিকেল 5টার পর থেকে অর্থাৎ 5:30 থেকে ঢাকা সিলেট মহাসড়ক এবং নরসিংদীর যে আঞ্চলিক সড়কের পাশেও যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সিএনজি চালিত, সবগুলোই কিন্তু বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। তো এখানকার মালিক কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সুষ্ঠু বিচার পাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এটি বন্ধ করে রাখবেন। অর্থাৎ এখানকার কর্মচারী যারা রয়েছে, সেই ফিলিং স্টেশনের মালিক ছাড়া অন্যান্য কর্মচারী যারা রয়েছে, তারাও অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে কখন ফিলিং স্টেশন গুলো চালু হবে সে বিষয়ে আসলে প্রশ্ন করেছিলাম এখানকার মালিকদেরকে, সে বিষয়ে তারা আসলে কোনো স্পষ্ট উত্তর দেয়নি। তারা বলছিলেন যে
যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সুষ্ঠু বিচার পাবেন এবং কর্মীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা না দিবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এটি বন্ধ করে রাখবে। এদিকে ফিলিং স্টেশন বন্ধ থাকার ফলে কিন্তু যানবাহন গুলাও ভোগান্তিতে পড়ছে। একটি ফিলিং স্টেশন থেকে আরেকটি ফিলিং স্টেশনে ছুটাছুটি করতে দেখা গেছে বেশ কয়েকটি যানবাহনকে। সেখানেও আমার কথা হয়েছে গাড়ি চালকদের সাথে, তারা বিষয়টাকে বড় ধরনের একটি ভোগান্তি বলছিলেন। তারা বলছিলেন যে ফুয়েল ফুরিয়ে যাওয়ার পরে আসলে পথে যাত্রীদেরকে নিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং পণ্যবাহী বেশ কয়েকটি ট্রাকও আমরা দেখেছি যে পাশে দাঁড়িয়ে আছে, তারাও আসলে ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ মুক্তি। ভিড় এড়াতে রোজার শুরু থেকেই ঈদ কেনাকাটা শুরু করেছেন অনেকে। দাম নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন ঈদকে ঘিরে প্রতিবারের মতোই পণ্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। তাজফিহা উখরোজের প্রতিবেদন। ভিড় এড়াতে রোজার শুরু হতেই ঈদ কেনাকাটা শুরু করেছেন অনেকে। ফলে ব্র্যান্ড শপ থেকে শুরু করে শপিং মলে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। রমজানের শুরুর দিক হওয়ায় দাম নিয়ে মিশ্র অনুভূতি ক্রেতাদের। কেউ বলছেন পণ্যের দাম নাগালে, আবার কারো অভিযোগ দাম এখনো বেশি। একটু নতুন কালেকশনই এসেছে, নতুন ডিজাইনেরই এসেছে। দাম মোটামুটি ওরকম না, আগের মতন অ্যাভেলেবেল আর কি, ওরকম দেখেছে, এরকম উগ্রগতি এখনো কিছু হয়নি আর কি। সবার ব্যস্ততা এখন কম চলতেছে, তো একটা ফ্রি টাইম পাইছি, স্কুল অফ, সব মিলে আজকে এই জন্যই আসা হয়েছে। বিক্রেতারা বলছেন ঈদকে ঘিরে প্রতিবারের মতোই পণ্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে ক্রেতাদের জন্য। কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, আপনার এগুলো এই যে এখানে ভালো ফ্রক টক আছে। আমাদের প্রোডাক্টের প্রতি সবার একটুখানি অন্যরকম ধারণা যে খুব ভালো আমরা দিতে পারি এবং আমাদের আসে। এছাড়াও ব্র্যান্ড শপগুলো যেন ক্রেতাদের বিশেষ আকর্ষণ, কেননা বছরের পর বছর ধরে ক্রেতাদের আস্থা অনুযায়ী পণ্য নিয়ে আসছে তারা। 500 রোজার পর দেন আমাদের বেচা কেনাটা আরো দীর্ঘ হবে। আর এই অত্র এলাকায় আমাদের প্রোডাক্ট, কান্ট্রি পর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। ভিড় কম থাকে, মানুষের কোলাহল কম থাকে, এজন্য আরামে শপিং করা যায়, যার জন্য আসা। ধীরে ধীরে আরও ক্রেতার সমাগম বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। ভিড় ঝঞ্ঝাট এড়াতে রমজানের শুরু থেকেই ক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে ঈদের বাজারগুলোতে। তবে বিক্রেতারা বলছেন প্রতি বছরের মতো ঈদ যত ঘনিয়ে আসবে ততই ক্রেতার সমাগম বাড়বে ঈদের বাজারে। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। রাজধানীর শাহজাদপুরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন 4 জন। সোমবার দুপুরে 6তলা ভবনের দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তারা। এদিকে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। দেবরাজ দেবের প্রতিবেদন। ক্ষণে ক্ষণেই শহর নগরে ঘটছে আগুনের ঘটনা, যাতে প্রাণ হারাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে সম্পদ। সোমবার সকাল শুরু হয় নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের ঘটনায় আগুনের সূত্রপাত দিয়ে। দুপুর গড়াতেই রাজধানীর শাহজাদপুরের প্রগতি সরণি সড়কে একটি 6তলা ভবনের 2য় তলাতে আগুন লাগে। আগুনের সূত্রপাত ঘটে সেই ফ্লোরের একটি বিউটি পার্লারের ভেতরে। বেলা 11:30টার পরপর আগুন ধরে ভবনটিতে। কাচের আবরণ থাকায় দ্রুত ছড়ায় আগুন। ভবনের অন্য একটি দোকানি জানান আগুনের সূত্রপাত কিভাবে তা কেউই বুঝতে পারেননি। এটা দোতলায়, ওইখান থেকে সুতরাং কম্প্রেসর বাস্টই হয়েছে না কি হয়েছে সেটা আমি ক্লিয়ার না। বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। এ সময় ভবন থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়, যারা ছিলেন 3য় থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত অবস্থিত আবাসিক হোটেলের অতিথি। জরুরি বহির্গমন পথ না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিসের এই সহকারী পরিচালক। এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান গুলশান জোনের ডিসি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আহত 2 জনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং ভবন মালিক পলাতক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দেবরাজ দেব, এখন, ঢাকা। রাজধানীর ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে 1.5 লাখ টাকা চাঁদার দাবি অভিযোগ মহানগর শ্রমিক দল নেতার বিরুদ্ধে। চাঁদা দিতে না পারায় টানা 10 দিন ধরে বন্ধ বায়তুল মোকাররম ও জিপিওর মাঝে লিংক রোডের 50টি ফুটপাতের দোকান।
এদিকে গাড়ি পার্কিংয়ের ইজারার নামে ফুটপাতে চাঁদাবাজির জন্য অতিরিক্ত জায়গা দেওয়ার হকারদের অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধেও। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো, এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। এনে আছি 35 বছর যাবত, এই বাইতুল মোকাররম বহুত আইছে বহুত গেছে, এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি, আমরা কি স্বাধীন করলাম? প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পশ্চিমে লিংক রোডের এই ফুটপাতের দোকানগুলো। চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সাথে বাগবিতণ্ডতায় জড়ায় স্থানীয় হকাররা। দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না, পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। পার্কিং এর সেটা বন্ধ থাকবে, এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবে কেন? 50 টাকা গাড়ি উইসাইডে কইনা দেব, সারা জীবন কইরা এই যাইতে। 2 মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি 48টি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেয়া হয়। তবে এখানে ফুটপাতই যেন বাজার, তাই গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরও কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন। যে লাইনে ব্যবসা করেন 50 জন হকার, সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার। প্রস্তাবে রাজি না হওয়ায় গত 20 ফেব্রুয়ারি লোকবল নিয়ে ভাঙচুর করেন ইজারাদার শাহজালাল বাদল। 10 দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। তারা আজ 10-12 দিন ধরে দোকান বন্ধ রাখছে, তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই। সিটি কর্পোরেশন তাদের পক্ষ নেয় যে তোমরা তাদের সাথে সমঝোতা যাও, সমঝোতা মানে চাঁদা দেওয়া। প্রশাসনের কাছে যাই, প্রশাসনের সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতা যাই নাই। কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুজো একটা সমঝোতায় যাবো, তাদের কাছে আমরা গিয়েছিলাম। প্রথম আমরা 50 টাকা করে প্রত্যেক দোকান অফার দিছি, তারা মানে নাই, কিছু 50-100 গুলো হবে না, প্রত্যেক দোকান 50 ইঞ্চি 1.5 লক্ষ টাকা করে আমাদের দিতে হবে। যদি দাও দোকান বসবে, না তো বসবে না। আমরা বলছি আমরা 1 টাকাও দেবো না, এই কারণে আমরা দোকান বসাইছি। প্রশাসন আইসে, আমরা বলছি আমরা গুলি করলেও করেন, আমরা জায়গা ছাড়ুম না, সাদাও দেবো না, জায়গাও ছাড়ুম না। তবে চাঁদা নয়, সমঝোতার জন্য সবুজের সাথে দেখা করার দাবি করেন আরেক হকার। আমরা ওনার কাছে গেছি আমাদেরকে সহযোগিতা করা যায় কিনা, যে সহযোগিতা করে আমাদেরকে একটু ওনাদের সাথে মিউচুয়াল করে বসাই দেন, এতটুকু। উনি বলছে ভাই ঠিক আছে, কালকে রাত্রে গেছি আমরা 2টা বাজে আসছি, এটাও সত্য। কিন্তু আমরা ওনার কাছে গেছি, বলছে যিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে, কথা এতটুকু। এবং ওনারাও চাইতেছে যে কিছু দোকান এখানে বসানো যায় কিনা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে বিরোধিতা করেন অন্যরা। ওই যে চাঁদা চাইছে 2 লাখ, এগুলো কোনো কথা না। চাঁদা চাইবো কেন? এখানে চাঁদা চাওয়া হয় নাই, এখানে চাঁদা চাওয়া হয় নাই। এ সময় ঘটনাস্থলে আসেন শ্রমিক দল নেতা সবুজ, সঙ্গে দলীয় কর্মীরা। ডাক্তার মুরব্বী এদিকে আসেন, এদিকে আসেন। আপনার সাথে কি আমার কথা হইছে? না, আপনি নাম ধরে বলতেছেন কেন? বললেন যে আমি আপনার সাথে একটা লোক চান নাই, আপনি তো বলছেন যে ভাই চাইছে, ও বলছে একটা মানুষ কেন না এই ইয়া করে, কেন ই করবে? অভিযোগ অস্বীকার করেন মহানগর শ্রমিক দলের এই নেতা। আওয়ামী লীগের দোসর যারা আছে, যারা বিগত দিনও এইসব রাস্তাঘাটে করছে, এখনো তারা করতেছে, কুচুকরি মহল, এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে। কারণ আমরা যেহেতু এগুলো করি না, আমাদের একটা সৎসাহস আছে, আমাদের বিরুদ্ধে কেউ যদি এগুলা অপপ্রচার করে আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি। তো যে ব্যক্তি আমাকে চিনে না, সে আমার নামে কিন্তু বলে ফেললো। সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব, সে পালিয়ে চলে গেছে। তা আমাদের নামে যদি অভিযোগ করে, আমরা যদি সত্য হইতাম, তাহলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না, আমরা তো অন দ্য স্পটে এসে প্রতিবাদ করছি। আর যে অভিযোগ করছে সে পালিয়ে গেছে। এদিকে সড়কে দাগ দেয় এবং হকার বসানোর বিষয়ে জানতে চাইলে বারবার চেষ্টা করেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, সমাধানের জন্য সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হকার যারা আছেন তাদেরকে 1.5 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে, এটা এককালীন বছরে। ভাইয়া আমার নলেজে নেই, আমি চাঁদা দাবির কথাটা আমার নলেজে নেই, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, এটা একটা সমস্যা। তো আমি আমাদের সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি, সে একটু ফিডব্যাক দিলে তারপরে আমাদের পরবর্তী কি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে বাতিল হওয়া 6531 জনের যোগদানের পথ খুলল।
তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে যারা আদালতে বিক্ষোভ দেখিয়েছেন তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মশিউর অনিকের প্রতিবেদন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। এরপর থেকেই নানা কর্মসূচি পালন করেন ওই শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষে করা লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ সোমবার শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করেন। এর ফলে প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে পথ খুলল। প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি, আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। এই রায়ে সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীরাও। ৬,৫৩১ জনের যোগদানের কোনো বাধা নাই, এরকম একটি রায় আমরা পেয়েছি, যে রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধিদপ্তরের যারা ছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যারা ছিলেন, আমি পুরো মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের নভেম্বরে রিট করেন নিয়োগ বঞ্চিত কয়েকজন প্রার্থী। মশিউর অনিক, এখন ঢাকা। পবিত্র রমজানে রাজধানীর বিভিন্ন স্থানে মূল্য ছাড়ে পণ্য বিক্রি করছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিদিন রাজধানীর অন্তত ১৫ থেকে ২০টি স্থানে ৫টি ট্রাকে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে ১৯টি নিত্যপণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী এই কার্যক্রম চলবে সিটি গ্রুপের। ভোজ্য তেলের সংকটের মধ্যে ভোক্তারা পাচ্ছেন ছাড়কৃত মূল্যে সয়াবিন তেল। এছাড়াও মূল্য ছাড়ের তালিকায় রয়েছে চিনি, ছোলা, মুড়ি, গরুর দুধ, চাল, ডাল ও বিশুদ্ধ পানি। ভোক্তারা বলছেন সিটি গ্রুপের এমন উদ্যোগে খানিকটা স্বস্তি মিলছে জনজীবনে। ঘিরে চট্টগ্রামের প্রসাধনী সামগ্রীর দোকানগুলোকে সাজানো হয়েছে নানা পণ্য দিয়ে। রয়েছে মেয়েদের জন্য হরেক রকমের প্রসাধনী সামগ্রী। তবে এখনো শুরু হয়নি ঈদ কেন্দ্রিক বেচাকেনা। এদিকে বিক্রেতারা বলছেন আমদানি করা পণ্য কম আসায় দেশি পণ্যের চাহিদা বেড়েছে। প্রতিবেদনে বিস্তারিত। অলংকার নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ, পাশাপাশি রূপচর্চার নানা পণ্য দিয়ে নিজেকে সাজানোর শখটা যেন সব নারীরই। এর মধ্যে ঈদ আসলেই বিশেষ করে চাহিদা বাড়ে মেহেদির। রমজানের শুরু থেকেই চট্টগ্রামের বিভিন্ন বিপণী বিতানের কসমেটিক্সের দোকানগুলোতে সাজানো হয়েছে রূপচর্চার নানা ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে লিপস্টিক, ফেস পাউডার, ফেস ওয়াশ, ফেস প্যাক, নেল পলিশ সহ বেশ কিছু পণ্য। ঈদ ঘিরে ফ্যাশন সচেতন তরুণীদের ভিড়ও চোখে পড়ার মতো। মেয়ের জন্য কসমেটিক কিনতেছি, মানে ওরা তো এখন আধুনিক, অন্য কিছু পছন্দ করে না, যেটা পছন্দ করতে সেটা নিতে। কিছুই কিনি নাই, এখন আমি বাবুর জন্য একটা বডি ওয়াশ দেখতে আসছি। কাপড়ের সাথে মেকআপ একটু করা লাগে, তো এখন মেকআপের জন্য তো ভাইয়ের কাছে আসছি আর কি, ফাউন্ডেশন কিনতে, অনেক কিছু কিনবো, লিপস্টিক ওইরকম। এবছর বাজারে বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রসাধনী পণ্যের সংখ্যা অনেকটাই কমেছে, তাই দেশি পণ্য মাতিয়ে রেখেছে বাজার। তবে রমজানে শুরু হওয়ায় এখনো পুরোপুরি বেচাকেনা জমে ওঠেনি বলছেন বিক্রেতারা। বেশি কালেকশন হচ্ছে জুয়েলারি, কসমেটিক্স, ব্যাগ, এই তিনটা আমাদের সবসময় চাহিদা বেশি, সেই হিসাবে এখনো কালেকশনটা আমরা বেশি রাখছি। খানাগুলোর প্রাইস আমাদের স্টার্টিং আপনার 250 থেকে আপনার 750-1000-এর মধ্যে আছে, রিজনেবলের মধ্যে আছে সবকিছু। প্রতি বছর ঈদ ঘিরে চট্টগ্রামের মার্কেটগুলোতে শত কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বেচাকেনা হয় বলে জানান সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি,
এখন চট্টগ্রাম। মার্চ মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সোমবার বিইআরসি জানায় ভ্যাট সহ প্রতি কেজি এলপিজির দাম হবে 120 টাকা 80 পয়সা, যা গত মাসে ছিল 123 টাকা 16 পয়সা। এর আগে ফেব্রুয়ারি মাসে দাম বাড়ানো হয়েছিল 19 টাকা। তার আগে জানুয়ারি মাসে অপরিবর্তিত থাকলেও বাড়তি ভ্যাট যুক্ত হলে জানুয়ারির মাঝামাঝিতে বাড়ানো হয় 4 টাকা। থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে সিঙ্গাপুর। এদিকে উত্তর কোরিয়ার ক্রুজ মিসাইল পরীক্ষার একদিন পরেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে একটি মার্কিন রণতরী। থাই উপকূলে হওয়া এই মহড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের আগ্রাসন ঠেকাতে এই মহড়ার ডিজাইন করা হয়। বার্ষিক কোবরা গোল্ড মহড়ায় সমুদ্র সৈকত দখল ও সমুদ্র সীমা ধরে রাখার কৌশল নিয়ে প্রশিক্ষণ হয়। এতে নেতৃত্ব দেয় 3 দেশের নৌবাহিনী। এদিকে দক্ষিণ কোরিয়ার বন্দর বুসানে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শেষ করব সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি সপ্তাহে সয়াবিন তেলের সংকট কাটার আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। রমজান জুড়েই চলবে বাজার মনিটরিং। রেকর্ড কাটছাঁটে সংশোধিত এডিপি অনুমোদন। 49,000 কোটি টাকার বরাদ্দ বাতিল। জনপ্রতিনিধি ছাড়াই স্থানীয় সরকারের 30% বাজেট বাস্তবায়ন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম বদলে বাংলাদেশ স্যাটেলাইট। পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়াম হচ্ছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। জিয়াস চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া। হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য 1.5 লাখ টাকা দাবি। এ ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।